মিমের কথা শুনে সবাই হেসে পড়ল। আমি ভীতু। তা নয় তো কি? যা, তোর সাথে কথা নেই। ওলি বাবা লীল, রাগ করে না। এখন শোন, ওরা ডিনার করার পর হয়তো সবাই ছাদে উঠবে, তাই আমরা আগে থেকেই ছাদে থাকবো। আর রিয়া, তোর কাজ কি মনে আছে তো? ওরা যখন ছাদে উঠবে তখন আমি ছাদের দরজা লক করে দেব। কিন্তু ওরা যদি ছাদে না যায় তখন? তুই সবসময় নেগেটিভ ভাবিস কেন? পজিটিভ কিছু ভাবতে পারিস না? এখন চল সবাই। তারপর সবাই মিমের পিছু পিছু ছাদে গিয়ে লুকিয়ে পড়লো। আর রিয়া দেখতে গেল ছেলেদের খাওয়া দাওয়া শেষ হয়েছে কিনা। চলো এখন সবাই একটু ছাদে বসে আড্ডা দিয়ে আসি আর হাওয়া খেয়ে আসি। সব ছেলেরা বলে সম্মতি জানালো। এখন আবার আড্ডা কিসের? যা গিয়ে শুয়ে পড়, কাল সকালে আবার অনেক কাজ আছে। বিয়ে বাড়িতে কি এত সকাল সকাল ঘুম হয় নাকি? তুই কোনো বিয়ে বাড়িতে আসতেই চাস না, আবার এখন বলছিস বিয়ে বাড়িতে কি এত সকাল সকাল ঘুম হয় নাকি? আম্মু তুমি একটু চুপ থাকো তো, আর চলো সবাই। যা উপরে দেখ, তোদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের সাথে পাঙ্গা নেওয়া, তাই না? কি রে, তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? তোর ফ্রেন্ডরা সব কোথায়? সবাইকে ডেকে নিয়ে আয়, খেতে দেই। একটু পরে আসছি আমরা সবাই, বলে এক দৌড়ে ছাদের দরজার কাছে এসে দরজাটা লক করে দিল। দরজার দিক থেকে কিছু একটা আওয়াজ পেয়ে সবাই একসঙ্গে দরজার দিকে তাকাতে দেখলো দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ভাইয়া, দরজাটা বন্ধ হলো কিভাবে? কোনো ভূত নয় তো? আরে ভূত টুত বলতে কিছু নেই, হয়তো বাতাসে বন্ধ হয়েছে। চলুন ভাইয়া, দেখে আসি। চলো। বলে নীল আস্তে আস্তে সামনের দিকে এগোতে লাগলো আর বাকি সবাই ওর পিছু পিছু যেতে লাগলো। দরজাটা তো লক হয়ে গিয়েছে, দরজা টান দিয়ে খোলার চেষ্টা করেও হলো না। এটা নিশ্চয় কোনো ভূতের কাজ। আরে তুমি তখন থেকে ভূত ভূত করছো কেন? তোমাদের এখানে কি কোনো ভূত টুত আছে নাকি? শুনেছি আশেপাশের এলাকাতে অনেকেই ভূত দেখেছে। আরে আগে বলবে না, তাহলে রাতে ছাদে আসতাম না। এখন যদি এটা ভূতের কাজ হয় তাহলে কি হবে? ওরা সবাই যখন দরজার কাছে গিয়ে কথা বলছিল ততক্ষণে মিমরা সবাই সবার পজিশন মতো জায়গায় চলে গিয়েছে। মিম আর ওর একটা ফ্রেন্ড ছাদের একপাশে রাখা দোলনাটায় গিয়ে বসেছে আর বাকিগুলো ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে কিছু একটা আওয়াজ শুনে সবাই পেছনে তাকাতেই দেখলো দোলনাটায় দুজন সাদা কাপড় পরে বসে আছে আর দুজন রেলিং ধরে দাঁড়িয়ে আছে, আর তার আর একটু পাশে আরো দুজন দাঁড়িয়ে আছে। ওদের দেখা মতো সবার হাঁটু কাঁপানো শুরু করে দিয়েছে। রাহুল ভূত 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 বলে চিল্লিয়ে উঠল। এখন কি হবে? আমরা আজ গেছি। ভাইয়া, কিছু একটা করুন, আমরা এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি তো নিজেই শেষ, এই প্রথম ভূতের পাল্লায় পড়লাম। ভাইয়া, এরা কি জুটি বেঁধে এখানে প্রেম করতে আসছে নাকি? ভূতরা আবার প্রেম করে নাকি? তাহলে কি আমাদের ঘাড় মটকাতে আসছে নাকি? তুমি আজে বাজে কথা বাদ দাও তো। এখন এদের হাত থেকে বাঁচবো কিভাবে এটা ভাবো। দরজাটা তো বন্ধ, না হলে তো এক দৌড়ে নিচে চলে যেতাম। মিম, আর কতক্ষণ এখানে এভাবে বসে থাকবো? এখন চল, ওদের আরেকটু ভয় দেখিয়ে আসি। হ্যাঁ চল। বলে বাকি সবাইকে ইশারা দিয়ে মিমের পিছু পিছু আসতে বলল। ভাইয়া দেখো, ভূতরা এদিকেই আসছে। এবার সত্যি সত্যি মনে হয় আমাদের ঘাড় মটকাবে। কারা ওখানে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস? আজ তোদের সব কয়টার ঘাড় একসঙ্গে মটকাবো। ভূতজি আর ভূতনিজি, আমরা আপনাদের কি ক্ষতি করছি যে আপনারা শুধু শুধু আমাদের মারবেন? আমাদের ছেড়ে দেন প্লিজ। তোরা অনেক দুষ্টু লোক। আজ আমরা দেখছি তোরা সবাই মিলে মেয়েদের রুমে তেলাপোকা ছেড়ে দিয়েছিস। আজ আমাদের হাত থেকে তোদের রেহাই নেই। আরে আর হবে না, এবারের মতো মাফ করে দিন। না, আমরা কাউকে মাফ করি না। হঠাৎ নীলের চোখ গেল মিমের পায়ের দিকে। আরে এটা তো মিমের জুতা। ও, তার মানে ওরা সবাই মিলে আমাদের ভয় দেখাতে আসছে। আর আমি শুধু শুধু ভয় পেলাম। এবার দেখো নীলকা কামাল। কিরে, চুপ করে আছিস কেন তোরা? হ্যাঁ, আপনারা আমাদের ঘাড় মটকাবেন তাই না? আসুন আসুন মটকান। ভাইয়া কি বলছেন আপনি এসব? কি ব্যাপার? এর আবার হঠাৎ কি হলো? কি হলো আসুন। আর এদিকে মিম আর ওর ফ্রেন্ডরা কিছুই বুঝছে না যে হঠাৎ নীলের কি হলো যে ও এমন করছে। মিম তো ভাবছে নীলের ভয়ে মাথার তারটার তো আবার ছিঁড়ে যায়নি। ভালোই ভূত সেজে অ্যাক্টিং করলেন মিসেস নীল চৌধুরী। যা বুঝলো কেমন করে? অনেক হয়েছে, এখন এসব ড্রামা বাদ দাও। নীলের ধমক খেয়ে মিম কেঁদেই দিল আর বাকিগুলোর মুখটা একেবারে শুকিয়ে গেল। আরে কান্না করছো কেন?
তুমি আমাকে ধমক দিলে কেন? আচ্ছা যাও, আর ধমক দিব না, এখন তো কান্না থামাও। তা তুমি বুঝলে কেমন করে যে এটা আমি? তোমার জুতা দেখে ভূত সেজেছো ভালো কথা, তাও আবার জুতা পরে এসেছো যেটা আমি কিনে দিয়েছি। ইস, জুতার কথা আমার কেন যে খেয়াল ছিল না। যাও এখন নিচে গিয়ে সবাই চেঞ্জ করে নাও। আর তোমাদের কি ভূত সাজতে হয় নাকি? তোমাদের চেহারা তো এমনিতেই পেতনির মতো। হা হা হা। কি? তোমাকে তো আমি কি কিস দিবা দাও, আমার কোনো সমস্যা নেই। সবাই দেখুক আমার বউ আমাকে কত ভালোবাসে। এখানে ছোটরা আছে আর তুমি আজে বাজে বকছো। তোমার সাথে আর কথাই বলা বেকার, চলো তো সবাই। বলেই সবাইকে নিয়ে নিচে নেমে গেল। ভাইয়া তুমি একটা সেই চিজ, আজ তোমার জন্য আমরা বেঁচে গেলাম, নয়তো ভয়ে মরে যেতাম। চলো সবাই এখন নিচে যাই। সবাই মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানালো। নিচে এসে নীলার বাকিরা সবাই রাহুলের রুমে চলে গেল, আর মিমরা সবাই ডিনার করে এসে মেহেদি নিতে লাগলো। মিম, আমাকে আগে দে। আগে বিয়ের কনেকে, তারপর বাকি সবাইকে। আচ্ছা। তারপর মিম একে একে সবাইকে মেহেদি দিয়ে দিল। দোস্ত, তোর মেহেদি দেওয়াটা অল টাইম জোস হয়। আসলেই ধন্যবাদ, কিন্তু এখন আমায় মেহেদি দিয়ে দেবে কে? তোদের সবাই তো 2 হাতে মেহেদি। তোকে সকালে দিয়ে দিব। তোরা সবাই এখন নিয়েছিস, আর আমি নিব সকালে। কখনো না, আমি এখনই নিব। কে দিয়ে দিবি বল? তাহলে তোকে আর মেহেদি নেওয়া লাগবে না, এখন তোকে মেহেদি দিয়ে দেওয়ার মতো কেউ নেই। তোকে তো আমি কিচ্ছু করতে পারবি না, কাছে আয়, মেহেদি লাগিয়ে দিব কিন্তু। শাকচুন্নি কোথাকার। পেতনি কোথাকার। আরে তোরা আবার ঝগড়া শুরু করেছিস কেন? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া বল তাড়াতাড়ি। শোন শোন বলছি তাহলে। মামিকে ডাক দিই, মামি তোকে দিয়ে দেবে। মামিও অনেক ভালো মেহেন্দি দিতে পারে। আরে এইটা আগে বলবি না? আমি যাই, মামিকে ডেকে নিয়ে আসি। থাক, আর ডাকা লাগবে না। তা আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? মামি তুমি একদম পারফেক্ট টাইমে আসছো। তা তোমরা হঠাৎ আমার নাম স্মরণ করলে যে? আমরা তো সবসময় তোমাকেই মনে রাখি। কত মনে রাখো তা আমার জানা আছে। তা আমাকে কেন খুঁজছিলে? দেখো, সবার হাতে মেহেদি দিয়ে এখন নিজে খালি হাত নিয়ে বসে আছি। এখন তোমাকে মেহেদি দিয়ে দিতে হবে, তাই তো? আসো দিয়ে দেই। মামি তুমি অনেক ইন্টেলিজেন্ট, আমরা কিছু বলার আগেই তুমি সবকিছু বুঝে নাও। থাক, এখন আর পাম দিতে হবে না, হাতটা এদিকে দাও, মেহেদি দিয়ে দিচ্ছি। মেহেদি দেওয়া শেষে মামি চলে গেল, আর সবাই বসে বসে গল্প করছিল। গল্প করতে করতে মেহেদিটাও শুকিয়ে গিয়েছে সবার, তাই হাত ধুয়ে এসে সবাই শুয়ে পড়লো। আর এদিকে নীলরা সবাই রাহুলের ঘরে এসে ঘুমিয়ে গিয়েছে। এক এক জায়গায় গিয়ে ঘুমিয়ে আছে। কেউ কারোর গায়ের উপর পা দিয়ে শুয়ে আছে, আবার কেউ কারোর পিঠের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আর কয়েকটা তো পায়ের দিকে মাথা আর মাথার দিকে পা দিয়ে শুয়ে আছে। সকালে আজ এই বাড়িতে সবাই অনেক ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা। সবাই শুধু এদিক ওদিক ছোটাছুটি করছে, আর এদিকে ছেলেরা আর মেয়েরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। সবাই আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে, কিন্তু রিয়া চুপচাপ বসে আছে। যত রিলেশন করে বিয়ে করুক না কেন, বাবার বাসা থেকে চলে যেতে হবে জানলে তো সব মেয়েদেরই কষ্ট হয়, কিন্তু কিছু যে করার নেই। মেয়ে হয়ে জন্ম নিয়ে তো পরের ঘরে যেতেই হয়। কিরে কি হয়েছে? তুই এমন চুপচাপ বসে আছিস যে? না এমনি, তোরা আড্ডা দে। মন খারাপ? না তেমন কিছু না। থাক, তোকে কিছু বলতে হবে না, আমি বুঝছি। শোন, মেয়ে হয়ে জন্ম নিলে পরের বাড়িতে যেতেই হবে, আর জিজু তো তোকে অনেক ভালোবাসে, দেখবি জিজু তোকে অনেক সুখে রাখবে। তা বিয়ের পর হাজবেন্ডকে পেয়ে আবার আমাদেরকে ভুলে যাবে না তো? তোরা সবাই বিয়ের পর কি আমাকে মনে রেখেছিলি না কোনো খোঁজ খবর নিয়েছিলি আমি তোদের মনে রাখবো? এত বড় মিথ্যা কথা বলতে পারলি? আমি মিথ্যা কথা বলি? তা নয়তো কি আমি বলছি? তোর সাথে কথাই বলবো, বলাটাই বেকার। আমি মনে হচ্ছে তোর সাথে কথা বলার জন্য বসে আছি। আপনার বউকে কিন্তু সামলান, না হলে আজ আমি ওকে মেরে ফেলো ডেভিলটাকে, তাহলে আমিও বাঁচি। কি বললে? যা, মুখ ফসকে কি বলে ফেললাম। আজ আমি শেষ, আল্লাহ আমাকে বাঁচাও এই ডেভিলের হাত থেকে। কি চুপ কেন? আমি আবার কি বলবো? আমি তো কিছু বলিনি। তুমি কিছু বলি না তাই না? তাহলে কাকে ডেভিল বলছো? তুমি না আমার মিষ্টি বউ, আমি কি তোমাকে ডেভিল বলতে পারি? তুমি ভুল কিছু শুনেছ। তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমি মিথ্যা কথা বলছি?
আমি কি একবারও বলেছি নাকি তুমি মিথ্যা কথা বলছো? তাহলে কি আমি ভুল শুনলাম? এটাও হতে পারে। বিয়ে বাড়ি কত মানুষজন আসছে, কাকে কি বলছে তুমি মনে হয় ওইগুলোই শুনছো। হয়তো। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। আর এদিকে ওদের দুজনের কাণ্ড দেখে রিয়া মুখ চেপে ধরে হাসছে। বিকেলে বরপক্ষ সবাই এসে গিয়েছে। সব ছেলেমেয়েরা মিলে গেট ধরেছে। নীলের এসব ভালো লাগে না বলে ও দূরে দাঁড়িয়ে আছে। ওরা সবাই মিলে বরপক্ষের কাছ থেকে 10,000 টাকা উসুল করে তারপর গেট ছাড়লো। তারপর বরপক্ষের সবাই ভেতরে চলে আসলো। কিছুক্ষণ পর বরপক্ষের থেকে একটা মেয়ে নীলকে দেখতে পেয়ে ওর পাশের মেয়েটা বলল, দেখেছিস ছেলেটা কত স্মার্ট, আমি তো প্রথম দেখে ক্রাশ খেয়ে গেলাম। আসলেই। চল যে কথা বলে আসি। বিয়ে বাড়িতে মেয়েরা ছেলেদের দেখলে এমনই করে, আর শুধু দোষ দেয় ছেলেদের। না তুই যা, আমি দিকটাই আছি। আচ্ছা, হাই, আমি স্নেহা। হ্যালো, আমি নীল। আপনি কি কনে পক্ষ? ও, আমি বরপক্ষ। তা আপনি কনের কি হন? কোনে আমার ওয়াইফের ফ্রেন্ড। কি আপনি ম্যারিড? এত অবাক হওয়ার কি আছে? ও, তা আপনার ওয়াইফকে তো দেখছি না। আছে হয়তো আশেপাশে। তো আপনি ওকে দিয়ে কি করবেন? না কিছু না। ওকে, আচ্ছা তাহলে এখন আমি আসি, ভালো থাকবেন। আপনিও। স্নেহা বলে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর এদিকে মিম দূর থেকে নীল আর স্নেহাকে কথা বলতে দেখে রেগে মেগে নীলের দিকে এগিয়ে গেল। ওই মেয়েটাকে কি তুমি চিনো? আর ওর সাথে তোমার এত কিসের কথা? এক্স গার্লফ্রেন্ড নাকি? কোন মেয়েটা? এখন তো ভুলেই যাবে, তা একটু আগে কার সাথে কথা বললে? ও, ওটা তো স্নেহা বরপক্ষ, এমনি আলাপ হতে আসছিল। কেউ আলাপ করতে আসলেই কি তোমার কথা বলতে হবে নাকি? আর মেয়ে মানুষ দেখলেই কথা বলতে মন চায়, তাই না? আরে কেউ যদি আমার সাথে কথা বলতে আসে, এখন আমি যদি তার কথাগুলোর জবাব না দিই, তাহলে সে ভাববে আমি ভাব নিচ্ছি। আর তুমি তো একদিন এই কথাগুলো আমাকে বলেছিলে যে কেউ কথা বলতে আসলে তার কথাগুলোর জবাব দিবা, না হলে সে ভাববে তোমার ভাব বেশি। তোমার মনে নেই? এখন তুমি বলো, আমি কি কিছু ভুল করেছি? না, তাহলে ঠিক আছে, এখন চলো। ওদিকে মনে হয় বিয়ে শুরু হয়ে গিয়েছে। বলেই মিমের সাথে চলে গেল। বিয়ে পড়ানো শেষে সবাই মিষ্টি মুখ করলো। আর তারপর সবাই খাওয়া দাওয়া করে নীল কিছুক্ষণ পর এখন কোণে বিদায়ের পালা। রিয়া তো কেঁদে কেঁদে দু চোখ একদম ফুলে ফেলেছে। ওর কান্না দেখে সবার চোখেই পানি চলে আসলো। তারপর রিয়াকে গাড়ির কাছে নিয়ে যাওয়া হলো। তোমরা ভালো থেকো সবাই। আর তুমি আব্বু আর আমার ছোট্ট ভাইটাকে দেখে রেখো। আর যখনই আমার কথা মনে পড়বে তখনই আমাকে ফোন দিবা কিন্তু। তারপর রিয়া ওর সব ফ্রেন্ডের কাছে গিয়ে বলল, তোরা কিন্তু আসবি তোর জিজুর বাসায়। জিজুর বাসায় গেলে তুই তখন আমাদের চিনবি নাকি? তুই তো তখন শুধু জিজুর পিছু পিছু ঘুরবি, ঘুরঘুর করবি। এবার মাইক দেব কিন্তু। বাকি সবাই হেসে ফেললো। তুই ভালো থাকবি কেমন? তোরা সবাইও ভালো থাকিস। আর জিজুর কাছে কিন্তু আমাদের ট্রিট পাওনা রইলো, ওটা কিন্তু জিজুকে বলবি। কিসের ট্রিট? বারে, আমাদের সুন্দরী বান্ধবীকে তার হাতে তুলে দিলাম, সেই হিসেবে আমরা সবাই তো একটা ট্রিট পাই। কি বলিস সবাই? আমরা কিন্তু ট্রিট চাই। আচ্ছা, আমি তোদের জিজুকে বলবো। তারপর রিয়াকে নিয়ে বরপক্ষরা চলে গেল। আর নীলরাও সবাই ওদের বাসায় চলে আসলো। বাসায় এসে নীলের আব্বু আর আম্মু নিজেদের রুমে চলে গেল। আর নীল আর মিম নিজেদের রুমে চলে আসলো। মিম রুমে এসে সোজা ওয়াশরুমে চলে গেল। আর নীল অনেক টায়ার্ড থাকার কারণে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। নীল, তুমি এসে শুয়ে পড়লে কেন? ওয়াশরুম থেকে বেরিয়ে নীলের কাছে এসে বলল, অনেক টায়ার্ড লাগছে। যাও আগে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নাও, তারপর ঘুমাও। না, কাল থেকে পড়বো, এখন অনেক টায়ার্ড, একটু ঘুমাতে দাও। 2 দিন বিয়ে বাড়িতে অনেক মজা করছো, নামাজ কালাম কিছুই পড়া হয়নি। এখন ভদ্রভাবে উঠে নামাজ পড়ে নাও, না হলে কিন্তু। না হলে কি করবে? হ্যাঁ, দেখবে তো কি করব, দাঁড়াও দেখাচ্ছি। না থাক, আমার কিছু দেখা লাগবে না, এই দেখো উঠে পড়েছি। মিম কি না কি করে আবার সেই ভয়ে উঠে পড়লো। দেখছো না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এখন সামনে থেকে সরো। মিম নামাজ পড়ে উঠে নিজে এসে রান্না করে কফি বানাতে চলে গেল।
আর নীল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে নামাজ পড়ে উঠে বিছানায় গিয়ে বসলো। তখনই মিম 2 কাপ কফি 2 হাতে নিয়ে আসলো। নাও কফি। এখন আবার কফি বানাতে গেলে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বানিয়েছি, তাতে তোমার কি? তোমার খাওয়ার ইচ্ছে না হলে খাও, আর না হলে খেও না, আমিই খাবো। আমারও এখন ইচ্ছা করছে তোমাকে কিস করতে, তাই আমিও করব। কফির কাপটা টেবিলের উপর রেখে মিমের দিকে আগাতে আগাতে বলল, নীল, ভালো হচ্ছে না, সামনের দিকে আর আগাবে না কিন্তু। নীল মিমের কোনো কথা কানে না নিয়ে সোজা গিয়ে নিজের ঠোঁট দিয়ে মিমের ঠোঁটটা আঁকড়ে ধরল। এটা কি হলো? আমার ইচ্ছা হয়েছে তাই আমিও করেছি, তোমার কি? আমার কি মানে? আমার কথা আমাকেই বলা হচ্ছে? বলে কফির কাপটা টেবিল থেকে তুলে হাতে নিয়ে খেতে শুরু করলো। আরে এদিকে মিম তেলে বেগুনের জ্বলে আগুন, এর প্রতিশোধ তো নিতেই হবে। কি হলো, এমন সাপের মতো ফুসছো কেন? আরেকটা মিষ্টি লাগবে নাকি? লাগলে বলো, আমি দিয়ে দিচ্ছি, লজ্জা পাওয়ার কিছু নেই। তোকে তো আমি। বলেই নীলের পিঠে কয়েকটা দিয়ে দিল। বউও একটা পাইছিলাম যে উঠতে বসতে আমাকে ঝাড়ে, বউ না গুন্ডি বুঝতেই পারি না। তুই ঝাড়ি খাওয়ার কাজ করলে তো ঝাড়ি খাবি। তোমার সাথে আজাইরা পেঁচাল পেরে আমার কোনো লাভ নাই, যত সব। তুমি যাও তো এখান থেকে। কি আমি আজাইরা পেঁচাল পারি? আরও রাগানোর জন্য বললাম। অবশ্যই, তা নয়তো কি, সব সময় আজাইরা পেঁচাল। এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি আমি করছি না তুমি করছো? তোমার সাথে কথা বলাই বেকার। শুধু এটা ছাড়া আর কি বা বলতে পারো? সরো তো, ঘুম পাচ্ছে, ঘুমাবো। বলে হাত থেকে কফির কাপটা টেবিলের উপর রেখে বিছানায় শুয়ে পড়লো। নীল আর কি করবে, সেও হাত থেকে কফির মগটা টেবিলের উপর রেখে মিমকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। লাইট বন্ধ করো আর আমি দরজা আটকিয়ে শুয়ে পড়ো। আমি অলরেডি শুয়ে পড়েছি, তোমার দরকার হলে তুমি গিয়ে বন্ধ করো, আমি পারবো না। যাও না একটু কষ্ট করে, আমি তো অনেক ক্লান্ত। যাচ্ছি। আমার হয়েছে যত জ্বালা। তারপর নীল উঠে দরজা আটকে দিয়ে লাইট অফ করে এসে মিমের পাশে শুয়ে পড়লো। সকালে মিম ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসে নীলকে ঘুম থেকে ডেকে তুলল। নিচে এসে রান্নাঘরে চলে গেল আর নীল ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে ওঠে। বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মোবাইল দিয়ে গেম খেলতে লাগলো। এদিকে রান্না শেষে মিম নীলের আব্বুকে ডেকে দিয়ে রুমে চলে গেল নীলকে ডাকতে। অনেক গেম খেলা হয়েছে, এখন উঠে নিচে এসে নাস্তা করে নাও। তুমি যাও, আমি আসছি। না, আমার সাথে চলো এখনই। আর একটু বাকি আছে, শুধু এই লেভেলটা কমপ্লিট করে আসছি, তুমি যাও। তোমার গেম খেলা বের করছি, দাঁড়াও। বলেই নীলের হাত থেকে ফোনটা ছো মেরে কেড়ে নিল। মিম, ফোনটা দাও কিন্তু। দিব না, কি করবে? দেখবে কি করব। দেখি তুমি কি করতে পারো। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। বলে মিমির দিকে এগোতে লাগলো। মিম নীলকে ওর দিকে আগাতে দেখে রুমের মধ্যে চারদিক দৌড়তে লাগলো। নীলও মিমের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ওকে ধরে ফেললো। এবার কি হবে? নীল, ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নেই বলে নিজের ঠোঁটটা মিমের ঠোঁটের দিকে আগাতে লাগলো। আর তখনই মিম নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে দরজার কাছে গিয়ে নীলকে নিচে আসতে বলে দৌড়ে নিচে চলে গেল। নীল আর ওখানে থেকে কি করবে, তাই নীলও চলে গেল নিচে খাবার টেবিলে। মিম, আজ আর তোকে অফিসে যেতে হবে না। কেন আম্মু? আজ তোর আম্মু আর নানি আসবে। আম্মু আর নানি আসবে? আম্মুরা আসবে, আমাকে তো একবারও ফোন দিয়ে জানালো না। তোকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু তোর ফোন বন্ধ পেয়ে আমাকে ফোন দিয়েছিল। ইস, কাল ওখান থেকে এসে ফোন চার্জে দিতে একটু খেয়াল ছিল না। ও, তাহলে তো আজ আমাকে অফিসে যেতে হবে না, তাই না? তুই বাসায় থেকে কি করবি? তোর তো বাসায় কোনো কাজ নেই, তাই তুই অফিসে যাবি। মিমের আম্মু আর নানি আসছে, ওনাদের রিসিভ করতে যেতে হবে না? আমি ওদের রিসিভ করে নিয়ে আসবো, কেমন? মিম, কি বলো তুমি? মিম কি বলবে? আর ওনারা এখানে প্রথম আসছে না যে তোকে রিসিভ করতে যেতে হবে। তুই তোর কাজ কর, যা। তা না, কিন্তু ওনাদের সাথে দেখা না করেই অফিসে চলে যাব, এটা কেমন দেখায় না? ওনারা আসুক, তারপর দেখা করে যাবনি। তোর অফিসে যেতে সমস্যা কি? হ্যাঁ, আর অফিস থেকে ফিরেও তো দেখা করতে পারবি। ওনারা তো আজকেই চলে যাবে না। আরে আব্বু, তুমি বোঝো না, ও বাড়িতে থাকলে যে সারা দিন ঘুমাতে পারবে, তাই অফিসে না যাওয়ার সব বাহানা খুঁজেছে। যতই বাহানা খুঁজুক, ওকে কিন্তু অফিসে যেতেই হবে। ঠিক বলছো, যতই বাহানা করুক না কেন, আজ তো ওকে অফিসে যেতেই হবে। যা হয়ে গেল। আমার বাপ যেমন আমার বউটাও হয়েছে, তেমন একদিন অফিসে না গেলে কি এমন ক্ষতি হতো। ভাবছিলাম আজ লম্বা একটা ঘুম দিব, কিন্তু আফসোস,
সব আশা মাটিতে মিশে গেল। আর এদিকে মিম মুখ চেপে ধরে হাসছে। কি রে, যাবি তো অফিসে? না যাওয়ার কি আর কোনো উপায় আছে নাকি? যাবো তো। তারপর সবাই নাস্তা করে উঠে পড়লো আর নীল রুমে যেয়ে রেডি হয়ে আসলো। আজ না গেলে হবে না? না, যেতেই হবে। বাড়িতে থাকলে তুমি অল টাইম আমাকে জ্বালিয়ে মারবে, তাই যেতেই হবে। প্লিজ। তুমি এত করে যখন বলছো তাহলে একটা কাজ করা যায়। কি? তুমি দুপুর পর্যন্ত অফিস করে চলে আসবা। কেন না গেলে হবে না? এই আর একটা কথা বললে, দুপুর পর্যন্ত বলেছি অফিস করতে, ওইটাও কিন্তু ক্যান্সেল করে দিব। না থাক, দুপুর পর্যন্ত অফিস করে তারপর আসবো। এখন যাও, টাটা। বলেই মিমের কপালে আলতো করে একটা চুমু খেয়ে অফিসে চলে গেল। নীল অফিসে এসে সোজা নিজের কেবিনে যে এসিটা অন করে তারপর কম্পিউটার অন করে গেম খেলতে বসে পড়ল। নিজে বাসায় বসে থাকবে আর আমি কিনা অফিসে এসে কাজ করব? জীবনেও না। আমি এত পাগল না। আজ একটা কাজের গায়েও হাত দিব না, দেখি তুমি কি কি করতে পারো। আর তুমি কি বা করবে? আমি কি করেছি? তুমি তো কিছুই বুঝছো না। নীলদের বাসায় মিমের আব্বু আর নানি আসবে, সেজন্য মিম আর ওর শাশুড়ি মা দুজন মিলে রান্না করে চলে গেল রান্নার জন্য। কত রকমের আইটেম যে রান্না করেছে তার ঠিক নেই। রান্না শেষে সব কিছু গুছিয়ে মিম আর নীলের আম্মু ফ্রেশ হতে চলে গেল। তারপর দুজনের ফ্রেশ হয়ে এসে সোফায় বসে টিভি দেখছে আর গল্প করছে। হঠাৎ করে কলিং বেলটা বেজে উঠল। মিম, তোর আম্মুরা মনে হয় চলে আসছে। বলে দরজাটা খুলে দিতে গেল। দরজা খুলে মিম ওর আম্মুকে দেখতে পেয়ে জড়িয়ে ধরল। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আজ বুড়ি হয়ে গিয়েছি বলে আমাকে কেউ খেয়ালও করে না। কি যে বলো না, তোমাকে কি আমি কখনো ভুলতে পারি? সেটা তো বোঝাই যাচ্ছে। তখনই নীলের আম্মু সেখানে আসলো। কিরে মিম, ওনাদের কি এখানে দাঁড় করিয়ে রাখবি নাকি? ইস, একদম খেয়াল নেই। তোর খেয়াল যে কোথায় থাকে। আসুন, আপনারা ভেতরে আসুন। চলো। বলে মিম ওনাদের নিয়ে ভেতরে চলে আসলো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। এই মিম, তুই এখন ওনাদেরকে গেস্ট রুমে নিয়ে যা, ওনারা ফ্রেশ হয়ে আসুক, ততক্ষণে আমি টেবিলে খাবার দিচ্ছি। আচ্ছা। বিয়ান সাহেব, এত তাড়াহুড়ো করার কিছু নেই, আমাদের এখন খিদে নেই। আমি কিছু শুনতে চাই না, আমি টেবিলে খাবার দিচ্ছি, আপনারা গিয়ে ফ্রেশ হয়ে আসুন। শেষমেশ বাধ্য হয়ে ওনারা ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। টেবিলে এত রকমের আইটেম দেখে ওনারা দুজনেই আবার, এত কিছু কেন? কোথায় এত কিছু? এটা তো সামান্য। এখন কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করুন। আর সব ডিশ টেস্ট না করলে কিন্তু আমি আর মিম দুঃখ পাবো। কি বলিস মিম? আম্মু, উনি তো আরো অনেক কিছু চেয়েছিল, আমি মানা করেছি। কি বলিস? আম্মু, এখন তোমরা দুজন সব ডিশ টেস্ট না করলে আমাদের অনেক খারাপ লাগবে। কিন্তু এত কিছু কি একসাথে খাওয়া সম্ভব? সব খাবারগুলো একটু একটু করে খাও, তাহলেই হবে। তারপর নীলের আম্মু আর মিমের জোড়াজুড়িতে ওনারা দুজন সব খাবার একটু একটু করে টেস্ট করলো। খাওয়া দাওয়া শেষে সবগুলো খাবারই খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ। তারপর ওনারা সবাই মিলে কিছুক্ষণ গল্প করার পর হঠাৎ নীলের আম্মু বলল, এখন অনেক গল্প করা হয়েছে, এখন আপনারা গিয়ে একটু রেস্ট নিন। বলে মিমের নানুকে নিয়ে গেস্ট রুমে চলে গেল। কি রে, তুই এখানে বসে আছিস কেন? তুইও রুমে গিয়ে একটু রেস্ট নে। তারপর মিমও রুমে চলে গেল আর নীলের আম্মু তার রুমে চলে গেছিল। দুপুরবেলা নীল অফিস থেকে এসে সোজা নিজের রুমে চলে গেল। মিম, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তোমার আবার কি হলো? এসব বাজে বাজে বকছো কেন? তুমি আজ সারাদিন আমার একটাবারও খোঁজ খবর নিয়েছো যে ছেলেটা বেঁচে আছে নাকি মরে গিয়েছে? একটু ভালোবাসো না তুমি আমাকে? এসব কি কথা? হ্যাঁ, এসব কথা আর কখনো মুখে আনবে না, এই বলে দিলাম। আর তুমি তো জানোই যে আমি সারাদিন কত ব্যস্ত ছিলাম। তোমার কথা মানতে পারি, কিন্তু একটা শর্তে। এখানে আবার শর্ত কেন? মানলে ভালো, না হলে কিন্তু। রাজি। কি শর্ত সেটা বলো। আগে প্রমিস করো। আবার প্রমিস করা লাগবে কেন? এমনিই বলো। আরে করোই না। আচ্ছা প্রমিস, এখন তো বলো। নীল নিজের আঙ্গুল দিয়ে ঠোঁটটা দেখে বলল, মিষ্টি লাগবে? না, কখনো না, আমি এখন পারবো না। তুমি না প্রমিস করেছিলে, এখন কিন্তু চিটিং করছো। এটা ঠিক না, এটা অন্যায়। যাও, প্রমিস ফিরিয়ে নিলাম।
না, এটা ঠিক না কিন্তু। এটাই ঠিক। তুমি আমাকে প্রমিস করেছিলে, এখন প্রমিস না রাখলে সত্যি সত্যি যদি আমার কিছু একটা। নীলের কথা শেষ হওয়ার আগেই মিম নীলের হাত ধরে টেনে বিছানায় ফেলে ওর গায়ের উপর উঠে নিজের ঠোঁটটা নীলের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। কিছুক্ষণ পর মিম নীলকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় শুয়ে পড়ে হাঁপাতে লাগলো, আর লজ্জায় ওর গালটা একেবারে লাল টমেটো হয়ে গিয়েছে। কিছুক্ষণ ওভাবেই থাকার পর নীল উঠে ফ্রেশ হয়ে এসে মিমকে দেখে বলল, অনেক হয়েছে লজ্জা পাওয়া, এখন যাও ফ্রেশ হয়ে আসো। তারপর মিম বিছানা থেকে নেমে মাথা নিচু করে ওয়াশরুমে চলে গেল, আর নীল টেবিল থেকে মোবাইলটা হাতে নিয়ে সোফায় বসে পড়ল। একটু পর ওয়াশরুম থেকে মিমকে বেরোতে দেখে নীল বলল, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। তুমি বসো এখানে, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। তারপর মিম নিচে যে একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে রুমে চলে আসলো। এই নাও। খাইয়ে দাও। মোবাইল রেখে চুপচাপ নিজের হাতে খেয়ে নাও। বলেই নীলের পাশে খাবারের প্লেটটা রেখে মোবাইলটা ওর হাত থেকে নিয়ে বিছানায় যেয়ে বসলো। আমি একা একা খাইতে পারবো না। খাবার না খাইলে কিন্তু তোমার খবর আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। একটু খাইয়ে দিলে কি হয়, আমার বউয়ের হাতে খাইতে ইচ্ছা হচ্ছে, অন্য মেয়ের থেকে তো চাইনি। তখন কি স্যার আবদার করছো, দিছি, তাই এখন খাইয়ে দিতে পারবো না, এটাই তোমার শাস্তি। এখন মুখ বন্ধ করে খেয়ে নাও। মুখ বন্ধ করে খাবো কি করে? নীল আর কিছু না বলে খাবারের প্লেটটা হাতে নিয়ে খাওয়া শুরু করলো। নীল খাচ্ছে আর রাগি চোখে বারবার মিমের দিকে তাকাচ্ছে। মিম তা দেখে মুচকি মুচকি হাসছে। বিকেলে মিম নিচে এসে রান্না করে যেয়ে দেখে ওর আম্মু আর নীলের আম্মু একসাথে রান্না করছে। ও এখানে দাঁড়া, আর শোন, আজ তোর রান্নাঘরে আসা চলবে না। আজ আমরা দুই বিয়ার মিলে রান্না করব। আমি মনে হচ্ছে এখানে রান্নার জন্য আসছি, তোমরা রান্না করো, আমি গেলাম বলে চলে গেল। আর মিমের কথা শুনে মিমের আম্মু আর নীলের আম্মু দুজনেই হেসে দিল। তারপর মিম আর নানুর কাছে গিয়ে বলল, নানু কি করছো? কি আর করব, বুড়ি মানুষ শুয়ে বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই। তুমি বুড়ি হাসালে, তোমাকে এখনো একটা বিয়ে দেওয়া যাবে। মিম, এবার কিন্তু মাইর খাবি কিন্তু। পারবে না মারতে, এখন বড় হয়ে গিয়েছে। দিন দিন যত বড় হচ্ছিস তত বেশি ফাজিল হচ্ছিস। বাদ দাও। তা নানা ভাইকে আনলে না কেন? তোর নানা ভাইকে আমি আর তোর আম্মু কত করে আসতে বললাম, তারপরেও আসলো না। সে বলল আমার বাইরে কোথাও যেতে ভালো লাগে না, তুমি মিমকে এখানে নিয়ে এসো। নানা ভাইকে আমি পরে দেখে নিব। তা তোর আম্মু কোথায় গেল? আম্মু রান্নাঘরে আমার শাশুড়ি আম্মুর সাথে রান্না করছে। চল তো গিয়ে দেখি ওরা কি করছে। গিয়ে লাভ নেই, আমি গিয়েছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। আরো বলছে আজ আমরা দুই বেআইন মিলে রান্না করব। ও আচ্ছা, নীল কোথায় এসেছে তো? ওর সাথে দেখাই তো হলো না। অফিসে গিয়েছিল, এখন রুমে আছে, ডাক দিব? না থাক, পরে দেখা করব। এখন আমাকে একটু বাইরে যেতে হবে। চল তো, রুমের ভেতরে থাকতে আর ভালো লাগছে না। চলো। তারপর মিম ওর নানুকে নিয়ে বাসার বাইরের বাগানটায় যে দোলনাটায় বসে গল্প করতে লাগলো, আর এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করে বাসার ভেতর চলে আসলো। বাসার ভিতরে সে সোফায় গিয়ে দুজনেই বসে পড়লো, আর তখনই নীল নিচে নামছিল। কি নাচ জামাই, আমাদের তো মনে হয় ভুলেই গিয়েছো। কি যে বলেন না, ভুলবো কেন? দেখাই তো যায়, তুমিও কোনো খোঁজ খবর নাও না, মিমও নেয় না। কি, আমি তোমাদের খোঁজ খবর নেই না তাই না? তাই প্রতিদিনই তো ফোন করে আমি তোমাদের খোঁজ খবর নেই। তখন নীলের আব্বু অফিস থেকে এসে মিমের নানুকে দেখে ওনার সাথে কথা বলে নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। রাতে সব একসঙ্গে ডিনারে বসেছে। ওয়াও, কতগুলো ডিশ, আর খাবারের ঘ্রাণগুলো কি সুন্দর, জানি না খেতে কেমন মজা হবে। পেটুক কোথাকার, সারাদিন শুধু খাই খাই। দুটো পাকা হাতে রান্না বলে কথা। আম্মু তাড়াতাড়ি দাও। তুই বেশি লাফাচ্ছিস, দাঁড়া আগে তোকেই দিই। দাও। তারপর প্রথমে নীলকে, তারপর বাকি সবাইকে খাবার পরিবেশন করলো। খাওয়া দাওয়া শেষে, না আজ যা খেলাম না। তোমার খাওয়া শেষ, এখন যাও রুমে যাও। সব সময় এমন করো তো, যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবা। নীল, এটা কেমন কথা? আমার কিছু ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে হেঁটে আসি। নীল, এত রাতে বাসার বাইরে যাওয়ার দরকার নেই, তুই ছাদ থেকে ঘুরে আয়। নীল ওর আম্মুর কোনো কথা কানে না নিয়ে বাসার বাইরে চলে আসলো।
নীল রাস্তায় আনমনে হাঁটছে, আর মিম ওর সাথে যতগুলো খারাপ ব্যবহার করেছে সেগুলো ভাবছে। আনমন এগুলো ভাবতে ভাবতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছে সেদিকে তার কোনো খেয়াল নেই। হঠাৎ কোথা থেকে একটা গাড়ি অনেক স্পিডে এসে নীলকে ধাক্কা দিল, আর নীল দূরে যে ছিটকে পড়লো। সাথে সাথে গাড়ি থেকে দুজন নেমে আসলো। বাবা, ভাইটার কিছু হয়নি তো? না মামনি, কিছু হয়নি। আর যদি ভাইটার কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কেন যে শুধু শুধু গাড়ি ড্রাইভ শিখতে চাইলাম। আমি গাড়ি না চালালে হয়তো এমন হতো না। না মামনি, এগুলো তো ভুলে হয়েছে। তুমি তো ইচ্ছে করে করনি। কোনো টেনশন করো না, ওর কিছুই হবে না। এখন তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তারপর মিস্টার ফারুক নীলকে কোলে তুলে গাড়িতে নিয়ে যেয়ে পেছনের সিটে শুয়ে দিল, আর উনি এসে ড্রাইভিং সিটে বসলো। আর ইসরাত গাড়িতে উঠে নীলের মাথাটা নিজের কোলের উপর নেয়। ওর জন্য নীলের এমন অবস্থা হয়েছে দেখে কাঁদতে লাগলো। নীলের পুরো শরীর রক্তে ভিজে গিয়েছে, আর মাথায় অনেক আঘাত লাগছে। মিস্টার ফারুক দ্রুত নীলকে পাশে তার চেনা একটা হসপিটালে নিয়ে গেল। হসপিটালে এসে খুব দ্রুত ডাক্তারকে ডেকে নীলকে নিয়ে যাওয়া হলো আইসিইউতে। মিস্টার ফারুকের এই হসপিটালের ডক্টরদের সাথে পরিচিত আছে বলে পুলিশ কেস নিয়ে কোনো ঝামেলা হলো না। মিস্টার ফারুক, আপনি রিসেপশনে গিয়ে ফর্ম পূরণ করে আসুন, আমরা অপারেশন শুরু করছি। মিস্টার ফারুক বলে ইসরাতকে সাথে নিয়ে রিসেপশনে চলে আসলো। তারপর মিস্টার ফারুক ফর্ম পূরণ করে আইসিইউ কেবিনের সামনে এসে একটা চেয়ারে বসে পড়লো, আর ইসরাত ওর বাবার পাশে চেয়ারটায় বসলো। এখন ওনাদের পরিচয়টা দেওয়া যাক। মিস্টার ফারুক অনেক বড় বিজনেসম্যান। বছরের বেশিরভাগ সময় ফ্যামিলি নিয়ে বিজনেসের জন্য তাকে লন্ডনে থাকতে হয়। তার শুধু একটাই মেয়ে আছে, ইসরাত। আর ইসরাতের একটা ভাই ছিল নীলের মতোই, সেও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ইসরাতের মামনির মাথাটা এলোমেলো হয়ে যায়, সবসময় শুধু ছেলে ছেলে করে। ওনার ছেলের বয়সী কোনো ছেলেকে দেখলেই সে তাকে ওনার ছেলে মনে করে তাকে গিয়ে ওনার ছেলের নামে ডাকতে থাকে। আর ইসরাতের ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে ইসরাত কোনো অ্যাক্সিডেন্ট দেখলে ওর বড় ভাইয়ের কথা মনে পড়ে যায়। সে চায় আর কোনো মানুষ যেন তার ভাইয়ের মতো মারা না যায়, কিন্তু আজ ওর জন্য একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদিকে নীল এখনও বাসায় ফিরছে না দেখে ওর বাসার সবারই অনেক টেনশন হচ্ছে। মিম বারবার নীলের নাম্বারে ফোন দিচ্ছে, কিন্তু নীল ফোন ধরছে না দেখে মিম নীলের আব্বুকে বলল, আব্বু তুমি ওকে ফোন দাও তো, ও হয়তো আমার উপর রাগ করে ফোন ধরছে না। বলে নীলকে কল করলো। যেখানে নীলের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখান থেকে একটা লোক হেঁটে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে কিছু আওয়াজ শুনে আশপাশে দেখতে লাগলো। হঠাৎ সে একটা আলো দেখতে পেয়ে সেই জায়গায় গিয়ে দেখলো একটা মোবাইল বাজছে। সে ভাবছে মোবাইলটা তুলবে কি তুলবে না। না তুলি, যার ফোন যদি সে হয় তাহলে ফেরত দেওয়া যাবে। তারপর লোকটি ফোনটা তুলে কলটা রিসিভ করলো। হ্যাঁ নীল, কোথায় তুই? আর ফোন ধরছিস না কেন? জি, আপনি যাকে ফোন দিয়েছেন সে নেই এখানে, তার ফোনটা রাস্তায় পড়েছিল। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ফোনটা বাজতে দেখে তুলে রিসিভ করলাম। আর চিন্তা নেই, ফোনটা আমি আপনার কাছে পৌঁছে দিব। যার ফোন আপনি তাকে দিয়ে দিয়েন। নাম্বারটা ভালোভাবে দেখে নিল আগে। না, এটা তো নীলের নম্বরই। নীল নাম দিয়ে সেভ করা আছে, ওর ফোন রাস্তায় পড়ে আছে মানে? আচ্ছা দেখুন তো আপনার আশেপাশে আর কেউ আছে নাকি। তারপর লোকটা সব দিক দেখতে লাগলো। হঠাৎ লোকটার চোখ আটকে গেল রাস্তায় পড়ে থাকা রক্তের দিকে। লোকটা সাথে সাথে জোরে জোরে চেঁচিয়ে উঠল, কি হলো? আপনি এখন চিল্লাচ্ছেন কেন? আশেপাশে কাউকে দেখতে পাইনি, কিন্তু রাস্তায় অনেক রক্ত পড়ে আছে। আমার মনে হয় যার ফোন রক্তটা তারই। তার মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? সবাই অ্যাক্সিডেন্টের কথা শুনে একসাথে বলল। আচ্ছা আপনি এখন কোথায় আছেন? সেই জায়গাটা ঠিকানা দেন তো। তারপর নীলের আব্বু ফোনটা রেখে দিল, আর সবে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ওনাকে। কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কে ফোন ধরেছিল, আর কি কি বললো ইত্যাদি। আমাদের বাসার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখান দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল, সেই জায়গায় নীলের ফোনটা বাজতে দেখে উনি ফোনটা ধরেছে। আমি এখন ওই জায়গায় যাচ্ছি। ওনার মনে তোলপাড় শুরু হয়ে গেছে যখন ওই লোকের কাছে শুনছে যার ফোন অ্যাক্সিডেন্টটা তারই হয়েছে, কিন্তু উনি বিশ্বাস করছে না যে অ্যাক্সিডেন্টটা নীলেরই হয়েছে। ওটা জানার জন্যই উনি ওখানে যাচ্ছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে নীলের ফোন পাওয়া গিয়েছে। সবার হার্টবিট অনেক বেড়ে গেল, আর অনেক ভয় হচ্ছে সবার মনে। তোমরা সবাই থাকো, আমি দেখে আসি ওখানে কি হয়েছে। না, তোমাদের যাওয়া লাগবে না। নীলের আম্মু আর মিম যাওয়ার জন্য জোরাজোরি লাগিয়ে দিয়েছে। শেষমেশ বাধ্য হয়ে উনি ওনাদের নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। তারপর ওনারা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। বাড়িতে শুধু মিমের আম্মু আর মিমের নানু আছে। ছেলেটার কিছু হয়নি তো? না মা, নীলের কিছু হবে না, দেখবে ও এখনই ফিরে আসবে। তাই যেন হয়।
মিমরা সবাই ওখানে পৌঁছে যা দেখলো তা দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। ওখানে নীলের ফোন পাওয়া গেল না, নীলের ঘড়ি আর ওয়ালেটও পাওয়া গেল। ওয়ালেটে নীলের ছবি, মিমের ছবি আর ওর আইডি কার্ড রয়েছে। উনি শিওর অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে এগুলো এখানে কেন পড়ে থাকবে? এদিকে তো নীলের আম্মু আর মিম ওনার কথা শুনে নীল বলে চিল্লিয়ে দুজনেই বেহুশ হয়ে গেল। নীলের আব্বু তাড়াতাড়ি যে নীলের আম্মু আর মিমকে গাড়িতে তুলে বাসায় নিয়ে আসলো। নীলের আব্বুর যে বুকটা ফেটে যাচ্ছে, একটা মাত্র ছেলে তার, সে যদি এভাবে চলে যায় তাহলে তার অবস্থা কী বা হতে পারে। তারপর উনি বাইরে থেকে নিজেকে অনেক শক্ত রেখেছে, কারণ উনি ভেঙে পড়লে পরিবারের সবাইকে সামলাবে কে। নীলের আব্বু বাসায় পৌঁছে নীলের আম্মু আর মিমকে বাসার ভেতরে নিয়ে আসলো। ওনার আর মিমের কি হয়েছে? বেহুশ হয়ে গিয়েছে, আপনি একটু পানি এনে ওদের মুখে ছিটিয়ে দিন। তারপর মিমের আম্মু গ্লাসে পানি নিয়ে এসে দুজনের মুখেই ছিটিয়ে দিল। আস্তে আস্তে দুজনের চোখ খুলে তাকালো। নীল কোথায়? আমাকে কেউ ওর কাছে নিয়ে যাও। ও আমার উপর রাগ করে কোথায় চলে গিয়েছে, ওকে কেউ এনে দাও। আমার ছেলেটা কোথায় গেল নীলের আব্বু? তুমি দেখো না ও কোথায় আছে। দুজন এমন করছে কেন? আর নীল কোথায়? ওকে কি খুঁজে পেলেন? পায়নি, তবে এটা শিওর ওর বড় কোনো একটা ক্ষতি হয়েছে। ও এখন কোথায় কেমন আছে জানি না। ওনার কথা শুনে এবার মিমের আম্মু আর নানু কেঁদে দিল। আল্লাহ, তুমি দেখো ছেলেটার যেন কোনো ক্ষতি না হয়। নীল তুমি কোথায়? কোথায় আছো? ফিরে আসো না। আব্বু তুমি নীলকে খুঁজে এনে দাও না। তুমি একটু দেখো না ছেলেটা এত রাতে কোথায় কি করছে। আমাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝেছো? এখনো কোথায় আছে, কেমন আছে, কে জানে। না, ওর কিচ্ছু হয়নি। দেখবে ও একটু পরেই ফিরে আসবে। ও আমার উপর অভিমান করে লুকিয়ে আছে। সব আমার দোষ। আমি যে কেন ওর সাথে এমন করি। আল্লাহ তুমি নীলকে ফিরিয়ে দাও, আমাকে নিয়ে যাও। মিম, আজে বাজে কথা বাদ দে। তুই তো ওর ভালোর জন্যই এমন করতি। আমি ওর ভালো চাওয়ার জন্য এমন করে ওকে হারিয়ে ফেললাম। ওর কিচ্ছু হবে না, আমি পুলিশকে একটা খবর দিই। তোরা এভাবে ভেঙে পড়লে হবে নাকি? তোদের অনেক শক্ত হতে হবে, তবেই না নীল ফিরবে। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি আমাদের শক্ত হতে বলছো? ও কোথায় এখন কেমন অবস্থায় আছে আমরা তাও জানি না। তোমরা দুজন এমন করলে তো অসুস্থ হয়ে যাবা। পরে আমি কোন দিকটা সামলাবো বলো? বেআইন, আপনি আগে পুলিশকে একটা খবর দিন, আমি এদিকে দুজনকে দেখছি। বলে একটু দূরে গিয়ে পরিচিত একজন পুলিশ অফিসারকে ফোন করে সব ঘটনা খুলে বলল। আপনি কোনো টেনশন করবেন না, আমরা দেখছি কি করা যায়। একটু তাড়াতাড়ি দেখুন প্লিজ। জি, আমরা কাল সকাল থেকে কাজ শুরু করে দেবো। আপনি সকাল সকাল এসে প্রথমে থানায় একটা জিডি করে দিন। নীলের বাবা আচ্ছা বলে ফোন রেখে দিল। তারপর নীলের আব্বু মিমদের কাছে এসে বলল, তোমরা কান্না থামাও, শুধু শুধু কেঁদে কোনো লাভ হবে না। তার থেকে ভালো নামাজ পড়ে আল্লাহর কাছে নীলার জন্য দোয়া করো। তারপর সবাই রুমে গিয়ে নামাজ পড়ে নিয়ে মোনাজাতে কাঁদতে কাঁদতে নীলের জন্য দোয়া করছে। আর এদিকে সোফায় বসে নীলের আব্বু ভাবছে, হঠাৎ কি থেকে কি হয়ে গেল। ওর অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে ওকে কারা কোথায় বানিয়ে গেল, নাকি ও কোনো ডাকাতের হাতে? না, ডাকাতের হাতে পড়লে তোর মোবাইল, ওয়ালেট, ঘড়ি এগুলো তো নিয়েই যেত। এগুলো ভাবতে ভাবতেই উনি সোফার উপরে ঘুমিয়ে গেল। এদিকে হসপিটালে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনও ডক্টর আইসিইউ থেকে বের হয়নি। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। ডাক্তার, এখন ছেলেটা কেমন আছে? দেখুন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কি? ওনার মাথায় অনেক বেশি আঘাত লেগেছে। আর আমাদের এখানে মাথার তেমন একটা ভালো ডক্টর নেই। আর আমরাও কোনো রিস্ক নিতে চাচ্ছি না। যদি পরে খারাপ কিছু হয়ে যায়, তার থেকে ভালো আপনি ওনাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ভালো ডক্টর দেখান। সিঙ্গাপুর থেকে ভালো কোনো ডাক্তার আনলে হবে না? দেখুন, ডক্টর আসলে সে শুধু একাই আসবে, তার কোনো যন্ত্রপাতি কিন্তু আসবে না। তার থেকে ভালো হবে ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাওয়া। কিন্তু এই অবস্থায়? এছাড়া তো আর কোনো উপায় নেই। আচ্ছা, আমি আজকে যাওয়ার ব্যবস্থা করছি, কিন্তু আপনাকেও আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর মিস্টার ফারুক 2 ঘন্টার মধ্যে সবকিছু রেডি করে ফেললো। ইসরাত যাওয়ার জন্য অনেক জোরাজোরি করছিল বলে ইসরাত তো ওনার সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হলো। রাত 3টার দিকে সবাই নীলকে নিয়ে রওনা হলো সিঙ্গাপুরের উদ্দেশ্যে। সকালে নীলদের বাসায় আমি গেলাম থানায় একটা জিডি করতে। সবাই স্তব্ধ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, চুপচাপ শুধু এক জায়গাতেই বসে আছে। নীলের আব্বু আর কিছু না বলে থানায় চলে আসলো। এসেই জিডি করে নীলের কয়েকটা ছবি দিয়ে দিল আর কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গার অ্যাড্রেস দিল। আমার ছেলেকে পাওয়া যাবে তো? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তারপর উনি আর কিছু কথা বলে বাসের উদ্দেশ্যে রওনা দিল।
এই বাসায় কালো কত আনন্দ ছিল, আর আজ একদম চুপচাপ সব। পুলিশের সবাই নীলের খোঁজে লেগে পড়লো। যেখানে নীলের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই জায়গার আশপাশে সব হসপিটালে খোঁজ নিয়েও নীলের কোনো খবর পেল না। মিস্টার ফারুক নীলকে যে হসপিটালে নিয়ে আসছিল, পুলিশরা সেই হসপিটালও গিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ কাল অ্যাক্সিডেন্টের পরে নীলের সারা শরীরের মুখে রক্ত লেগেছিল, তাই ছবির সাথে চেহারার কোনো মিল পাওয়া যায়নি। আর মিস্টার ফারুক ফর্ম পূরণ করার সময় তিনি নীলের কোনো ডিটেলস জানতেন না বলে তিনি তার ছেলের নামটা দিয়ে দিয়েছে, আর তার পরিচয় দিয়েছে ওর বাবা। তাই আর কোনো ডক্টর এই নিয়ে মাথা ঘামায়নি এবং বলে দিয়েছে এইরকম কোনো পেশেন্ট আমাদের এখানে আসেনি। নীলের আব্বু বাসায় আসলে মিম দৌড়ে ওনার কাছে এসে বলল, আব্বু নীলের কোনো খোঁজ খবর পেলে? না পায়নি, তবে পুলিশ খোঁজ করছে। ও বলে মন খারাপ করে নিজের রুমে চলে গেল। মিম নিজের রুমে গিয়ে নীলের একটা ছবি বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেন তুমি আমাদের রেখে চলে গেলে? কোথায় আছো? ফিরে আসো না। তুমি না কথা দিয়েছিলে আমার চোখের কখনো পানি আসতে দিবে না। দেখো আজ তোমার জন্যই আমার চোখে পানি। এদিকে মিমের আম্মু কোনো রকম কিছু একটা রান্না করলো। এখন কেউ খাবে না কি তাও জানে না সে, কিন্তু না খেলে যে সবাই অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ওনারা খেতে রাজি না, মন খারাপ করে বসে আছে। আপনাদের অবস্থা আমি বুঝছি, নিজের আপন কেউ হারিয়ে গেলে কেমন লাগে আমিও জানি, কিন্তু এভাবে না খেয়ে থাকলে তো আর আপনারা অসুস্থ হয়ে যাবেন। তারপর অনেক জোড়াজুড়ি করার পর ওনারা একটু খেলো, আর মিমের আম্মু মিমের জন্য খাবার বেড়ে নিয়ে ওর রুমে চলে আসলো। মিমের আম্মুর রুমে ঢুকে দেখে মিম নীলের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করছে। তা দেখে উনি মিমের পাশে গিয়ে বসে বলল, ভালোবাসিস খুব তাই না? দেখবি ও তোর কাছে ঠিকই ফিরে আসবে। কিন্তু ও এখন কোথায় আছে, আর কোথায় বা কোন পরিস্থিতিতেই আছে? আর ওর কি আমার কথা একটুও মনে পড়ছে না? যেখানে থাক ও নিশ্চয়ই ভালো আছে। তুই এখন কিছু খেয়ে নে, এইভাবে না খেয়ে সারাদিন কান্না করলে তো অসুস্থ হয়ে যাবি। না আমি কিছু খাবো না। দেখ মিম, পাগলামি করিস না, কিছু খেয়ে নে। বললাম তো আমি খাবো না। এমন করলে কি নীল ফিরে আসবে? তার থেকে ভালো কিছু খেয়ে আল্লাহর কাছে নীলের জন্য দোয়া কর, দেখবি নীল খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর উনি মিমকে বুঝিয়ে শুনে নিজের হাতে খাইয়ে দিয়ে নিচে চলে আসলো। এক সপ্তাহ পর নীল এখন মোটামুটি সুস্থ, কিন্তু মাঝে মধ্যে মাথাটা অনেক ব্যথা করে। ভাইয়া আজ আমরা দেশে ফিরে যাব, তুমি প্রথমে আমাদের বাসায় যাবে না তোমাদের বাসায়? এই কদিন ইসরাতের সাথে নীলের ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। আজ ইসরাতের জন্য নীল এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। আমাদের বাসায় যাব, সবাই আমাকে এতদিন না দেখতে পেয়ে এখন কেমন আছে কি জানি। আচ্ছা ফোন করে বলে দিলেই তো পারো। না, একেবারে বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। ও আচ্ছা, তুমি আমাকে তোমার পরিবারের সবার কথাই তো বলছো, কিন্তু সেদিন তোমার ভাইয়ার ব্যাপারে কিছু বলতে যে চুপ হয়ে গিয়েছিলে কেন? ভাইয়া এইসব কথা বাদ দাও। বাদ দিব কেন? না, আমাকে বলতে কোনো সমস্যা হলে বলার দরকার নেই। না সমস্যা নেই, শোনো তাহলে। তারপর ইসরাত ওর ভাইয়ার ব্যাপারে সবকিছু বলল। ওর ভাইয়াকে কতটা ভালোবাসতো, সব আবদার পূরণ করতে ইত্যাদি ইত্যাদি বলল। আর ওর ভাইয়া কিভাবে মারা গিয়েছিল এগুলো বলল। শেষের কথাগুলো বলতে গিয়ে ইসরাত কেঁদে ফেলল। কে বলল তোর ভাইয়া নেই? এই যে এখানে আছেন একটা, আজ থেকে আমি তোর আপন ভাই। তোর যখন ইচ্ছা আমাদের বাসায় চলে আসবি, যতদিন পারবি থাকবি। সত্যি? পাগলি। তারপর ওরা দুজন মিলে গল্প করতে লাগলো। এদিকে এক সপ্তাহেও নীলের কোনো খোঁজ পাওয়া যায়নি। নীলের আত্মীয় স্বজনরা এখানে এসেছে, সবাই মিলে নীলের আব্বু আম্মু আর মিমকে সামলাচ্ছে। আজ রাতে নীলের ফ্লাইট, আজ ওরা দেশে চলে আসবে। ভাবতে নীলের অনেক ভালো লাগছে। কতদিন পর বাসায় যাব, সবাই কেমন আছে কি জানি। আর মিম পাগলিটা কি আমাকে মিস করছে? আচ্ছা, ও কি আমাকে এতদিন দেখতে না পেয়ে অনেক কষ্ট পেয়েছে? বসে বসে এগুলোই ভাবছিল, তখনই ইসরাতের আব্বু নীলের কেবিনে আসলো। এখন কেমন আছো? এখন অনেকটা ভালো। আমি আপনাদের অনেক কষ্ট দিলাম তাই না? আমার মেয়ের জন্য আজ তোমার এই অবস্থা, আজ ওর ভুলের জন্য তোমার জীবনটা। থাক, এই কথাগুলো বাদ দিন, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। ও যেটা বলতে আসছিলাম, তোমাকে রিলিজ দিয়ে দিয়েছে। এখন আমরা প্রথমে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে সব কিছু প্যাক করে তারপর রওনা দেব। ওকে। সন্ধ্যার দিকে ওরা সবাই সবকিছু প্যাক করে নিয়ে গাড়িতে উঠে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। পরের দিন সকালে সবাই বাংলাদেশে এসে পৌঁছলো। মিস্টার ফারুক আগে থেকে ওনার ড্রাইভারকে আসার কথা বলে রেখেছিল, তাই ড্রাইভার অনেক আগে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল ওনাদের রিসিভ করতে। তারপর সবাই প্রথমে নীলদের বাসায় গেল।
নীলদের বাসায় পৌঁছে নীল সবাইকে নিয়ে বাসার ভিতরে চলে আসলো। নীলদের বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। নীলকে দেখতে পেয়ে সবাই চমকে উঠলো। আর মিম নীলকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওকে ঝাপটে ধরে বলল, কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাদের সবার কি অবস্থা হয়েছিল তুমি জানো? আর তোমার মাথায় ব্যান্ডেজ দেওয়া কেন? নীলের আম্মু নীলকে দেখে নীলের কাছে এসে বলল, কি রে, আমাদের তো মনে হয় ভুলে গিয়েছিস, হুট করে চলে গেলি, আর কোনো খোঁজ খবরও নিলি না আমাদের। আরে আস্তে, একসঙ্গে সবাই মিলে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে? আর আমি তো ফিরে এসেছি, এখনো কান্না করছো কেন? কান্না থামাও তোমরা। আচ্ছা আমরা চুপ করছি, এবার তুই বল। দাঁড়াও, একটু পরে বলছি, আগে ওনাদের বসতে দাও। তারপর মিমের আম্মু দুজনকে ভেতরে নিয়ে যে সোফায় বসিয়ে দিল। আর নীল যে পাশের সোফায় বসে পড়লো আর সবকিছু খুলে বলল, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে উনি তোকে সুস্থ করে দিয়েছে। আর আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। আজ আপনারা না থাকলে আমার ছেলেটার যে কি হতো। এটা তো আমাদের কর্তব্য ছিল। আচ্ছা আব্বু কোথায় দেখছি না তো? অফিসে, আজ অনেকদিন হলো অফিসে যায় না, তাই আজ একটু খোঁজ খবর নিতে গেল। দাঁড়া, আমি ফোন করে তোর ফিরে আসার কথা বলছি, উনি এটা শুনলে যে কি খুশি হবে। আচ্ছা। তারপর নীল সবার সাথে কথা বলে নিল। আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি টেবিলে খাবার দিচ্ছি। না, আমরা এখনই বাসায় রওনা দেব, পরে আরেকদিন এসে জমিয়ে খাওয়া দাওয়া হবে। পরের কথা পরে হবে, আজকে না খেয়ে উঠতে দিচ্ছি না। তারপর অনেক জোরাজুরি করার পর রাজি হলো। তখন নীলের আব্বু বাসার ভেতরে ঢুকলো। নীল ওর আব্বুকে বাসার ভিতরে ঢুকতে দেখে দৌড়ে যে জড়িয়ে ধরলো। আব্বু কেমন আছো? আমার কথা বাদ দে, তুই কেমন আছিস সেটা বল। আমি ভালো আছি। তুই এতদিন কোথায় ছিলি? আমি অনেক টায়ার্ড, তুমি পরে আম্মুর কাছ থেকে শুনে নিও। আর ওনার সাথে একটু কথা বলো, উনি একা একা বোর হচ্ছে। বলে মিস্টার ফারুকের সাথে বসে গল্প করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে দুজনের অনেকটা ভাব জমে গেল। ভাইয়া আমি এখানে বসে বসে বোর হচ্ছি কিন্তু। চলো আমরা রুমে গিয়ে আড্ডা দিই। চলো। মিম তুমিও চলো, তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দিব। তারপর ওরা তিনজন রুমে চলে আসলো। ইসরাত ও হলো আমার একমাত্র ডেভিল বস এবং বউ। কি বললে তুমি? আমি আবার কি বলবো? ডেভিল বস এবং বউ এটা বলো নাই। তুমি তো ডেভিলই, আমি তো শুধু বস এবং বউ বলছি, ডেভিল কখন বললাম? তোমাকে তো আমি অসুস্থ, সেই জন্যই তো কিছু বলতে পারছি না। তুমি ইসরাতের সাথে একটু কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। আর এদিকে ইসরাত ওদের কাণ্ড দেখে মুখ চেপে ধরে হাসছে। হাসা শেষ। তারপর দুজন মিলে গল্প করতে লাগলো। নীল ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো দুজন হাসাহাসি করে কথা বলছে। বাহ, দুজনের মধ্যে দেখছি ভালোই ভাব জমে গিয়েছে। আমার অনেক খিদে পেয়েছে। ইসরাত তুই ফ্রেশ হয়ে আয়, তারপর সবাই একসাথে নিচে যাব। বলে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে আসলো। তারপর তিনজন একসঙ্গে নিচে চলে আসলো। নিচে এসে, আম্মু আমাদের কিছু খেতে দাও। টেবিলে বস। নীল মিম আর ইসরাত একসঙ্গে টেবিলে বসে পড়লো। খাবারটা যা হয়েছে না, জাস্ট ওয়াও। আন্টি আপনার হাতের রান্নার কোনো তুলনা হয় না। ধন্যবাদ। আন্টি কি? হ্যাঁ, আজ থেকে আম্মু বলবি। তোর আম্মু মানে আমার আম্মু, আর আমার আম্মু মানে তোর আম্মু, বুঝছিস? না, আমার আম্মুকে আজ থেকে আম্মু ডাকবি, কেমন? এবার বুঝছি। আমার মামুনি মানে তোমার মামুনি, আর তোমার মামুনি মানেও আমার মামুনি। তারপর সবার খাওয়া দাওয়া শেষ হলো। ভাইয়া তুমি আর ভাবি কিন্তু আমাদের বাসায় যাবে, আর কালকে তোমাদের নিতে আসবো। কালকেই? আমি কিন্তু কোনো বাহানা শুনবো না, কালকে তোমাকে আর ভাবিকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাই। বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওর বাবার সাথে বাসার উদ্দেশ্যে রওনা দিল। নীল ফিরে আসছে বলে আত্মীয় স্বজনরা সবাই খাওয়া দাওয়া করে ওদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। আর এদিকে নীল রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। আর মিম নীলের আম্মু আর ওর আম্মুর সাথে সবকিছু গুছিয়ে নিজের রুমে চলে আসলো। রুমে এসে নীলের কাছে গিয়ে বলল, নীল তুমি কি ঘুমিয়ে গিয়েছো? না, কিছু বলবে? এমনি একটু কথা বলতাম। বসো। তুমি আবার উঠতে গেলে কেন? এই জন্য। কি চালাক রে বাবা। দেখতে হবে না ছেলেটাকে? চোখে দেখে না গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, তার আবার ভাব দেখো, যত সব। তোমার জন্যই তো অ্যাক্সিডেন্ট করেছি। কি? আমার জন্য তুমি অ্যাক্সিডেন্ট করেছো? কি মিথ্যা কথা রে। কি করছি আমি? মিথ্যা না, সত্যি। তা আমি কি করেছিলাম যে আমার জন্য তুমি অ্যাক্সিডেন্ট করলে? আমি কি তোমাকে বলেছিলাম যে অ্যাক্সিডেন্ট করতে?
নাকি ভূত হয়ে তোমাকে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম? তা না, কিন্তু তুমি আমার সাথে যত খারাপ ব্যবহার করেছিলে ওইগুলো ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর পেছন থেকে একটা গাড়ি এসে দিল ধাক্কা। আমি তোমার সাথে কবে খারাপ ব্যবহার করলাম? সব সময় তো করো। কি মিথ্যা কথা! এবার কিন্তু তুমি আমার হাতে মাইর খাবা। দেখছো এখনো খারাপ ব্যবহার করছো। তোমার সাথে যে চাইবে সেই খারাপ ব্যবহার করবে। আমি তো তাও তোমাকে সহ্য করি, অন্য কেউ হলে কবে তোমাকে ফেলে চলে যেত। তাহলে আরেকটা বিয়ে করে দেখি সে আমার সাথে কেমন ব্যবহার করে। একদম মেরে ফেলবো কিন্তু। কি এখন চুপ কেন? ভাবছি। কি? অনেকদিন মিষ্টি টিষ্টি খাওয়া হয় না। বাসায় মিষ্টি নেই, বিকেলে আনিয়ে দেব। এই মিষ্টি সেই মিষ্টি না। তাহলে? এই যে এইটা। না, হবে না। একটা। এখন না, রাতে। সত্যি তো? কিছুক্ষণ পর গল্প করতে করতে নীল মিমের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। ওইভাবে থাকার পর মিম নীলের মাথাটা বালিশের উপর দিয়ে বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে যে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে সব নীলের পছন্দের খাবার রান্না করতে শুরু করলো। রান্না শেষে খাবারগুলো টেবিলে রেখে রুমে চলে আসলো। রুমে এসে দেখে নীল এখনো ঘুমিয়ে আছে, তাই ওকে আর না রেখে ওয়াশরুমে যেয়ে গোসল করে একটা নতুন শাড়ি পরে বেরিয়ে এসে একটু সাজগোজ করতে বসলো। সাজগোজ শেষে মিম উঠে এদিকে ঘুরতেই দেখে নীলের ঘুম ভেঙে গিয়েছে। নীল মিমের দিকে তাকাতেই চমকে উঠল মিমকে এমন সাজে দেখে। ওভাবে তাকিয়ে কি দেখো? মিম, কাজটা কি ঠিক করলে? আমি আবার কি করলাম? আমি অসুস্থ, তার মাঝে আবার তুমি এমন সেজে আমার মাথাটা এলোমেলো করে দিলে। আগে মনে হয় এমন সাজে আমাকে কখনো দেখোনি। যত সব ঢং। আগের থেকেও আজ আর একটু বেশি সুন্দর লাগছে। যাও তো, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। লজ্জা পেয়ে পালালো। এখন পালাও, কিন্তু রাতে তো আমার কাছেই আসতে হবে। তারপর নীল উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে সোজা খাবার টেবিলে গিয়ে বসে পড়লো, আর মিম গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসলো। এতগুলো খাবার তুই একা রান্না করেছিস? আমাকে ডাক দিতে পারতি। কাজের লোক ছিল, ওরা আমাকে হেল্প করেছে। তোমরা সবাই খেয়ে বলো তো কেমন হয়েছে। তারপর মিম সবাইকে খাবার সার্ভ করে দিল। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আসলে অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে না কার বউয়ের হাতে রান্না খাচ্ছ তোমরা? নীলের কথা শুনে সবাই হেসে দিল। যা ফাজিল কোথাকার। মিম অনেক ভালো রান্না করা শিখে গিয়েছে। দেখতে হবে না কার মেয়ে। ওনার কথা শুনে সবাই আর এক ঝলক এসে নিল। তারপর খাওয়া দাওয়া শেষে সবাই একসাথে বসে গল্প করতে লাগলো। রাতে সবাই হালকা কিছু খেয়ে রুমে চলে গেল। মিম রুমে যে ওয়াশরুমে চলে গেল, আর নীল রুমে যে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে আর মিমের জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, এমন চারিদিকে ঘোরাঘুরি করতেছো কেন? নীল মিমের কথার কোনো উত্তর না দিয়ে মিমকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিয়ে এসে লাইট অফ করে ল্যাম্পটা জ্বালিয়ে দিল। নীল, কি করছো কি? যা হচ্ছে হতে দাও। তুমি কিন্তু অসুস্থ। আমি এখন একদম সুস্থ। এ কথা বলেই মিমের কাছে গিয়ে নিজের ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল। মিমও রেসপন্স দেওয়া শুরু করলো। তারপর যা হওয়ার তাই হলো, বাকিটা ইতিহাস। সকালে মিম ঘুম থেকে উঠে গোসল করে এসে নামাজ পড়ে নিল। নীলকে আজ আর ডাকলো না। তারপর মিম বারান্দায় গিয়ে বসে বসে কাল রাতের কথা ভাবছে আর মনে মনে ব্লাশিং হচ্ছে। মিম কিছুক্ষণ ওখানে বসে কাটিয়ে দিল, তারপর নিচে নেমে আসলো। নিচে এসে রান্নাঘরে যেয়ে দেখলো ওর আম্মুরা রান্না করছে। কিরে, তুই সকাল সকাল এখানে কেন? নীল অসুস্থ, সব সময় এখন ওর পাশে থাকবি। ছেলেটার কখন কি দরকার হয়? ও ঘুমাচ্ছে, তাই আসলাম একটু। তাহলে এখন তুইও গিয়ে একটু ঘুমিয়ে নে, আমরা এখানে আছি, তোর লাগবে না। মিম বলেই রুমে চলে গেল। দুপুরের দিকে ইসরাত এসে নীলকে ওদের বাসায় নিয়ে গেল। ওদের বাসায় পৌঁছে নীলকে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আর ইসরাতের আম্মু নীলকে নিজের ছেলে মনে করে সবসময় ওর কাছে কাছে থাকছে। নীল আর ওনাকে কিছু বলেনি। কেউ যদি ওকে নিজের ছেলে মনে করে, ভালো থাকে, তাহলে সেও খুশি। তারপর সবার সাথে অনেক আড্ডা আর গল্প করে রাতের খাবার খেয়ে বাসায় চলে আসলো। ইসরাতের আম্মু নীলকে আসতে দিতে চাচ্ছিল না, বারবার বলছিল তুই আবার আমাকে ছেড়ে চলে যাবি, আমি তোকে কোথাও যেতে দিব না। শেষমেশ নীল অনেক বুঝিয়ে শুনে ওনাকে রাজি করিয়েছিল। বাসায় এসে নীল আর মিম সবার সাথে কথা বলে রুমে চলে আসলো। তারপর নীল আর মিম রুমে গিয়ে চেঞ্জ করে এসেই বিছানায় গিয়ে শুয়ে পড়লো। এভাবে যেতে যেতে 1 বছর পর নীল আর মিম এখন একা না, তাদের মাঝে এখন নতুন একটা অতিথি আসছে। হ্যাঁ, নীল আর মিমের একমাত্র মেয়ে। নীল তো এখন সারাদিন বাবুকে নিয়েই পড়ে থাকে, ঠিক টাইম মতো গোসল খাওয়া দাওয়া করে না।
নীল বাবুকে আমার কাছে দিয়ে তুমি খেয়ে আসো। একটু পরে যাচ্ছি। না, এখনই যাও। দেখছো না আমি বাবুর সাথে খেলা করছি? বাবু কি এখনই খেলতে পারে নাকি আগে বড় হোক তারপর বাবুর সাথে যত পারো খেলো? এখন যাও, কিছু খেয়ে আসো। আচ্ছা, বাবু কবে বড় হবে আর কবে আমার আঙ্গুল ধরে হেঁটে বেড়াবে? মাত্র ওর বয়স 2 মাস, এখনো অনেক দেরি। তুমি এখন বাবুকে আমার কাছে দিয়ে যাও, কিছু খেয়ে আসো, না হলে কিন্তু আর কখনো বাবুকে তোমার কোলে দিব না। যাচ্ছি বলে বাবুকে মিমের কাছে দিয়ে নিচে চলে আসলো। নিচে এসে খাওয়া দাওয়া শেষ করে উঠে ড্রয়িং রুমে এসে দেখি ইসরাত এসেছে। তুই এতদিন পর আর আসছিস, একটা খবর দিবি না? আমরা আজ লন্ডন থেকে ফিরলাম। ফিরেই এখানে আসছিস? তোমার সাথে এত কথা বলে লাভ নেই। ভাবি আর বাবু কোথায়? ওদের পেয়ে এখন আমাকে ভুলে গেলি? চলো তো, এখন তোমার ঢং দেখার টাইম নেই। নীলু ইসরাতের পিছু পিছু রুমে চলে আসলো। ভাবি আমি এসে গিয়েছি। আস্তে আস্তে, কোলে বাবু আছে। ও সরি। তা তুমি কখন আসছো? আমার কথা বাদ দাও, আগে বাবুকে আমার কোলে দাও। তারপর মিম বলে বাবুকে ইসরাতের কোলে দিল। ভাবি বাবুটা একদম তোমার মতো হয়েছে। না, ও আমার মতো হয়েছে। তোমার মতো একটুও হয়নি, পুরোটাই ভাবির মতো হয়েছে। আমি বললাম আমার মতো, তার মানে আমার মতোই হয়েছে, ব্যাস। তুমি বললেই কি তোমার মতো হয়ে যাবে নাকি? তোমার কাছে যা মনে হয় তুমি সেটাই মনে করো, আমাদের কি? ভাইয়া তুমি একটু চুপ থাকো। কেন আমি চুপ থাকতে যাব কেন? তোমার কথাগুলো শুনলে আমার মাথা ব্যথা শুরু হয়। থাক তোরা এখানে, আমি গেলাম বলে নিচে চলে আসলো। ভাবি বাবুর নাম কি রাখছো? অর্থি ইসলাম। অনেক সুন্দর নাম, আর বাবুটা যা কিউট হয়েছে না। এখন চলো নিচে যে নাস্তা করে নিবে। না, আমি এখন বাবুর সাথে খেলবো। ওর কি এখনো খেলার বয়স হয়েছে নাকি? আমি ওভাবেই খেলবো। আমরা 2 ভাই বোন একই রকম। তোমার ভাই তো বাবুকে ছেড়ে এক পাও কোথাও যেতে চায় না। তোমারও দেখি তোমার ভাইয়ার মতো অবস্থা। ভাবি তুমি একটু কথা কম বলো, বাবুর সাথে আমাকে কথা বলতে দাও। ও কি এখনই কথা বলতে পারে নাকি? এই যে এখনো বলতেছো। তা কি বলছে শুনি? বলছে ফুপি আম্মা অনেক বেশি কথা বলে, পাপ্পার মতো মাম্মামকেও এখান থেকে পাঠিয়ে দাও। তবে রে বলে ইসরাতের দিকে এগিয়ে গেল। পিচ্ছি দেখছিস, তোর আম্মু আমাকে মানার জন্য এগিয়ে আসছে। তুই তোর আম্মুকে কিছু বলতো। এখন আবার কি বলছে? বলছে আম্মু খুব পচা, তুমি অনেক ভালো। মজা বাদ দাও তো। এখন নিচে চলো, দেখি সবাই কি করছে। চলো। কি রে তুই এখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে। ও তা তোর আব্বু আম্মুকে সাথে নিয়ে আসতি। ওনারা পরে আসবে। ও আচ্ছা, তাহলে তোরা এখন টেবিলে গিয়ে বস, আমি খাবার দিচ্ছি। না, আমি এখন খাবো না, আমি এখন বাবুর সাথে খেলবো। কে বাবুর সাথে খেলবে শুনি? আমি। বাবুকে আমার কাছে দিয়ে তুই গিয়ে নাস্তা করে নে, এখন আমি ওর সাথে খেলবো। না, আমি খেলবো না। আমি। তোরা দুজন মারামারি কর, আমি বাবুকে নিয়ে গেলাম বলে ইসরাতের কোল থেকে নিয়ে নিজের রুমে চলে গেল। যা বাবা, এটা কি হলো? অনেক ভালো হয়েছে, এখন নাস্তা করে নাও। তারপর দুজনকে নাস্তা করে সে সোফায় বসে গল্প করছে। কিছুক্ষণ পর নীল এসে ওদের পাশের সোফাটায় বসে পড়ল। ভাইয়া। এত সুন্দর করে আগে কখনো ওকে ডাকতে শুনিনি, নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কি হলো, চুপ কেন? বল। আমার ট্রিট কই? কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তুমি বাবা হলে সেই হিসেবে আমরা সবাই একটা ট্রিট পাই। আমরা সবাই মানে? আমি ভাবি আর আমার ফ্রেন্ডগুলো। না, আমি কোনো ট্রিট ফিট দিতে পারবো না। ভাবি তুমি ভাইয়াকে একটু বোঝাও না। ও তো বেশি কিছু চায়নি, শুধু একটা ট্রিট চেয়েছে, সেটাও দিতে পারবে না? আমি বললাম তো আমি কোনো ট্রিট দিতে পারবো না। এটাই তোমার শেষ কথা? তাহলে আমারও একটা শেষ কথা শুনে নাও। কি? আমরা কেউ আর তোমার সাথে কোনো কথা বলবো না, আর বাবুর ধারে কাছেও যেন তোমাকে আসতে না দেখি। বাবু কি শুধু তোমার একার নাকি যে তুমি বললে আমি শুনবো? আমারও। বাবুর জন্যই ও ট্রিট চাচ্ছে, তুমি যখন ট্রিট দিবেই না তখন বাবুর কাছেই বা যাবে কেন? আচ্ছা যাও, আমি রাজি। নীল রাজি শুনে ইসরাত মিমকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। ট্রিট দিব আমি, আর ধন্যবাদটা পেল ও?
ভাবির জন্যই তুমি ট্রিটটা দিতে রাজি হলে, তাই ধন্যবাদটা ভাবিরই পাওয়ার যোগ্য। হয়েছে, এখন বল তুই কি ট্রিট চাস? আমরা চাচ্ছিলাম যে আমরা কিছু ফ্রেন্ড মিলে এখানে ছোটোখাটো একটা পার্টি করতে চাই, তাহলে ভাবিও আমাদের সাথে থাকতে পারবে আর বাবুরও কোনো সমস্যা হবে না। আইডিয়াটা খারাপ না, তা কবে করতে চাচ্ছিস? কালকে করতে চাচ্ছিলাম। এত তাড়াতাড়ি সব কিছু কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবো? আরে এটা তো বড় পার্টি না, ছোটখাটো পার্টি, অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ইসরাত তুই তোর ফ্রেন্ডের কাল ঠিক সময় মতো আসতে বলে দিস। ওকে। পরের দিন নীল সকাল থেকে পার্টির সব অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে। ইসরাত আর মিম ও নীলকে হেল্প করছে। নীল ওর কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেছে আর মিম ওর কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেছে। আর ইসরাতের তোর ফ্রেন্ডের ইনভাইট করার কথা আগে থেকেই ছিল। অনেকদিন পরে আমাদের বাসায় পার্টি হচ্ছে, আজ অনেক মজা হবে। তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। কয়েকদিন আগে তোমার ডেলিভারি হয়েছে, মজা করতে করতে এটা কিন্তু ভুলে যেও না। পার্টি বিকাল থেকে রাত পর্যন্ত চলবে মিম। তুমি তোমার ফ্রেন্ডের পার্টি শুরু হওয়ার আগে চলে আসতে বলে দিও। আর ইসরাত তুইও তোর ফ্রেন্ডদেরকে বলে দিস। আচ্ছা। বিকেলে হইহুল্লোড়ের মাঝে পার্টিটা বেশ জমে উঠেছে। আড্ডা, নাচ, গান, খাওয়া দাওয়া দিয়ে পার্টি শেষ করে সবাই বাসায় চলে গেল। মিম ইসরাতকে আজ আর যেতে দেয়নি। ওদের বাসায় থেকে যেতে বলেছিল, তাই ইসরাত আর না করেনি। পার্টি শেষে নীল নিজের রুমে গিয়ে শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই ঘুমের দেশে চলে গেল। আর মিম রুমে এসে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে ফ্রেশ হয়ে এসে নীলের পাশে শুয়ে পড়ল। 7 বছর পর। বাবা তুমি খুব পচা। কেন মামনি, আমি কি করেছি? তুমি আমাকে কালকে বিকালে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলে, কিন্তু নাওনি। আমি ঘুমিয়ে পড়ার পর তুমি বাসায় আসছো। মামনি, কাল অনেক কাজ ছিল, আজকে নিয়ে যাব। প্রমিস করো আজ যাবে? প্রমিস আম্মু, আজ যাব। তারপর অর্থি নীলকে একটা চুমু দিয়ে দৌড়ে ওর মাম্মামের কাছে যেতে লাগলো। অর্থি, সাবধানে পড়ে যাবা কিন্তু। অর্থি নীলের কোনো কথা কানে না নিয়ে দৌড়ে মিমের কাছে চলে আসলো। কি ব্যাপার, তুমি এমন দৌড়াচ্ছ কেন? যদি পড়ে যেতে তাহলে কি হতো? আম্মু জানো, পাপা আজ আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। এই কথাটা তুমি কালও আমায় বলছো। তোমাকে কি নিয়ে গিয়েছিল কাল? আজ পাপা আমাকে প্রমিস করেছে, আর পাপা আমার সব প্রমিস রাখে। এটা তো খুব ভালো কথা। আর তোমাকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে। আমাকে আবার যেতে হবে কেন? বারে আমরা ঘুরতে যাব আর তুমি বাসায় বসে থাকবে, এটা কি হয় নাকি? এইটুকু একটা পিচ্ছি, তার আবার এত বুদ্ধি কোথা থেকে আসে? আমি পিচ্ছি না, আমি এখন অনেক বড় হয়ে গেছি। বাহ, আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে দেখছি। তুমি কিন্তু আমাকে সাজিয়ে দিবে। আচ্ছা দিব, এখন তুমি পাপার কাছে যাও, আমি কাজ শেষ করে আসছি। আচ্ছা। পাগলি একটা। বলেই কাজে মনোযোগ দিল। আর এদিকে অর্থি ওর পাপ্পার কাছে এসে খেলা করছে। পাপ্পা, আজ তুমি অফিসে যাবে না? না মামনি, আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাই আজ আর অফিস যাব না। সত্যি? ইউ আর মাই বেস্ট পাপা। আচ্ছা, আমি এখন একটু কাজ করি, তুমি তোমার দাদুর কাছে যাও। আচ্ছা। বলেও দাদুর কাছে চলে আসলো। দাদু জানো, আজ আমরা ঘুরতে যাব। তোমরাও চলো না আমাদের সাথে, তাহলে খুব মজা হবে। বিকেলে। মিম, তোমাদের হলো? আসছি। আচ্ছা। তারপর মিম ওর থেকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। আর নীল ওদের দুজনকে দেখে হা হয়ে গেল। যেমন মা তেমন মেয়ে, দুজনকে একদম পরীর মতো লাগছে। কি হলো, এমন হা হয়ে দাঁড়িয়ে আছো কেন? চলো এবার। ও হ্যাঁ, চলো চলো। তারপর ওরা নিচে নেমে আসলো। অর্থিকে তো আজ পুরো পরীর মতো লাগছে। কথা শুনে অর্থি লজ্জা পেয়ে মিমের পিছে লুকোলো। আমাদের অর্থি লজ্জাও পায়। অর্থির কথা শুনে সবাই হেসে দিল। তারপর ওনাদের সাথে কিছু কথা বলে তিনজন গাড়িতে এসে বসলো। নীল ড্রাইভিং সিটে, মিম নীলের পাশের সিটে, আর অর্থি পিছনের সিটে বসেছে। বসে বসে নীলের মোবাইলে গেম খেলছে। এখন কোথায় যাব? কেন, একটা কিডস পার্কে নিয়ে চলো। যাচ্ছি।
কিছুক্ষণ পরে ওরা একটা কিডস পার্কে এসে টিকিট কেটে ভেতরে চলে গেল। এখানে সব কিছু বাচ্চাদের, আমাদের বসে থাকা ছাড়া কোনো কাজ নেই। এখানে আসলাম কেন? আমরা বেড়াতে আসছি, কিন্তু অর্থের জন্য। দেখছো ও এখানে আসতে পেরে কত খুশি। তারপর অর্থির সবকিছু দেখার, সবকিছুতে উঠে রাইড করা শেষ হলে ওরা গাড়িতে এসে বসলো। পাপা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আজ ঘুরতে নিয়ে আসার জন্য। মামনি, তোমার ভালো লেগেছে? হ্যাঁ, অনেক। আচ্ছা, তাহলে এখন কোনো রেস্টুরেন্টে যাওয়া যাক। কিন্তু বেশি দেরি করা যাবে না, আব্বু আম্মু বাসায় একা আছে। ঠিক বলেছ। তারপর ওরা তিনজন একটা রেস্টুরেন্টে যেয়ে খাওয়া দাওয়া করে কিছু খাবার প্যাক করে নিয়ে নীল ওর আব্বু আম্মুর জন্য। তারপর সোজা বাসায় চলে আসলো। বাসায় এসে গাড়ি পার্ক করে নীল ওর থেকে কোলে করে নিয়ে মিমির সাথে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালো। কলিং বেল বাজাচ্ছ কেন? আমার কাছে ডুপ্লিকেট চাবি তো আছেই। সরি, জানতাম না। ইটস ওকে। তারপর দরজা খুলে ওরা ভেতরে চলে আসলো। কি রে, দরজা তো আটকানো ছিল, তাহলে তোরা কিভাবে আসলি? আমার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ও, আর অর্থি কখন ঘুমালো? আসার সময় গাড়িতেই ঘুমিয়ে গিয়েছিল। ও, তাহলে যা, ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দে। আর তোরা ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে নে, আমি টেবিলে খাবার দিচ্ছি। আম্মু, আমরা খেয়ে আসছি, তোমরা এটা খেয়ে নিও। আমাদের জন্য আবার খাবার আনতে গেলি কেন? এটা কেমন কথা আম্মু? আমরা কি ভালোবেসে তোমাদের জন্য কিছু আনতেও পারবো না? আমার ভুল হয়ে গিয়েছে, আর হবে না। সত্যি তো? মিম, চলো, আর কতক্ষণ ওকে কোলে করে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবো? তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? ওকে নিয়ে উপরে চলে গেলেই তো পারতে। এখানে তো তোমার কোনো কাজ নেই। যা মিম, ও তোর সাথে ছাড়া যাবে না, তুই ওকে নিয়ে উপরে যা। তারপর ওরা রুমে চলে আসলো। রুমে এসে নীল ওর থেকে শুয়ে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে নীলের পরে মিমও ফ্রেশ আর জামা কাপড় চেঞ্জ করে এসে নীলের পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর নীল মিমের গায়ের উপর উঠে আর ঠোঁট আর মিমের ঠোঁট এক করে দিল। পাঠকরা দেখছি কিন্তু। এতদিন দেখলো কিছু হলো না, আর আজ দেখলেই বা কি হবে? আজ শেষ না। আজ শেষ? তাহলে পাঠকরা আজকের পর থেকে আমাদের জুটিকে আর খুঁজবে না। খুঁজবে হয়তো অন্য কোনো গল্পে। তাহলে এই গল্পে পাঠকদের কাছ থেকে বিদায় নেওয়া যাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপেক্ষায় থাকুন পরের গল্পটার জন্য। ধন্যবাদ সবাইকে। হাই বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।